আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইরর্স কমনলি মেড বাই দ্য অ্যাসেসর। একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে গিয়ে যে ভুলগুলো অ্যাসেসর করে থাকেন সেইগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রায়ই একটা একটা মানে এমসিকিউ অথবা একটা শর্ট কোশ্চেন আসে, তো আমরা চেষ্টা করব জিনিসটাকে সহজ করে তুলে ধরার জন্য। এটা সম্পূর্ণটা একটা এডুকেশনাল পারপাজে তৈরি করা। এখানে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস কে কখনো প্রমোট বা এনকারেজ করা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমার ছোট্ট করে আমার একটা প্রোফাইল দেওয়া আছে। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান সবচাইতে ভালো হয় কমেন্টস বক্সে কমেন্টস করলে, তাহলে আমি দ্রুত উত্তর দিতে পারবো। এছাড়াও মেইল করতে পারেন। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক আপনাদেরকে। এটা এই যে সিবিএলএম, সেই সিবিএলএম এর 18 নম্বর পেজে এই টপিকগুলো নিয়ে আলোচনা করা আছে। এই সিবিএলএম এর টপ পেজটার ছবিটা আমি দিলাম এই কারণে, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় যে কোথা থেকে, কোন বই থেকে, মানে কোন সিবিএলএম থেকে বা কত নম্বর পেজটা থেকে এটা পড়ানো হচ্ছে, সেই অস্পষ্টতা যেন কোনো ধরনের না থাকে। ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক। রব্বি জিদনাল মা, রব্বি জিদনাল মা, রব্বি জিদনাল মা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান চাই যা আমার জন্য উপকারী, এমন জীবিকা চাই যা আমার জন্য পবিত্র এবং হালাল, এবং এমন আমলের তৌফিক চাই যা আপনার দরবারে কবুল এবং মঞ্জুর হয়। আজকে যে কমন যে ইররগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে হ্যালো ইফেক্ট আছে, হর্ন ইফেক্ট আছে, ফেলিং টু রেকর্ড আছে, ফেলিং টু অবজার্ভ আছে, আর হচ্ছে ওভারলুকিং চিটিং। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যালো ইফেক্টটা আসলে কি? হ্যালো ইফেক্টটা হচ্ছে সুসম্পর্ক, সুখ্যাতি বা আপনার পছন্দের ভিত্তিতে আপনি যদি প্রশিক্ষণার্থীদের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা নেন। সোজা কথা, প্রাথমিকভাবে আপনি যদি কাউকে দেখে তার সম্পর্কে একটা ইতিবাচক মন্তব্য করেন বা ইতিবাচক ধারণা নেন, তাহলে সেটা হচ্ছে হ্যালো ইফেক্ট। যেমন কারো ব্যাকগ্রাউন্ড, কারো পোশাক বা কারো বাবার ভালো চাকরি, এগুলো দেখে যদি আপনি ইতিবাচক মন্তব্য করেন যে এ তো ভালো করবে বা ভালো, এবং সেই যে মানে আপনার যে ইতিবাচক ধারণা বা মন্তব্য সেটা যদি রেজাল্টের উপর প্রভাব পড়ে, সেটাই হচ্ছে আমার হ্যালো ইফেক্ট। সোজা কথা, মেকিং পজিটিভ জাজমেন্ট অ্যাবাউট এ ট্রেনি বেসড অন দ্য রিপুটেশন অর দ্য পার্সোনাল প্রেফারেন্স। একটা জিনিস মনে রাখবেন, আপনি কাউকে জাজ করবেন কিন্তু তার যে কর্ম বা তার যে এভিডেন্স তার উপর ভিত্তি করে, তার আদার্স কিছুর উপর কিন্তু আপনি জাজ করবেন না। হাউ ফার্স্ট ইমপ্রেশনস ইম্প্যাক্ট ডিসিশন, সেটাই হচ্ছে আমার এই হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্টের একটা যদি উদাহরণ আমরা দিতে চাই, তাহলে এইভাবে আমরা উদাহরণ দিতে পারি। এ স্টুডেন্ট হু ইজ অলওয়েজ পোলাইট and well dressed is assumed to be very competent even if their actual work quality is average. একটা ট্রেনি বা ক্যান্ডিডেট বা স্টুডেন্টকে আমরা যদি দেখি যে সবসময় ওয়েল ড্রেস আপ এবং হচ্ছে ভদ্র নম্র, এগুলো ম্যাটার করে, ঠিক আছে, কিন্তু সেগুলো তো আসলে তার কম্পিটেন্ট হওয়ার জন্য পজিটিভ গুণ না। কম্পিটেন্ট হবে হচ্ছে সে শুধুমাত্র তার যে কোয়ালিটি অফ ওয়ার্ক দিয়ে, অ্যাকচুয়াল কোয়ালিটি অফ ওয়ার্ক দিয়ে আপনি যে এভিডেন্সটা কালেক্ট করতেছেন, সেই এভিডেন্সের ভিত্তিতে আপনি জাজ করবেন হোয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ কম্পিটেন্ট অর নট ইট কম্পিটেন্ট। কিন্তু এই ক্যান্ডিডেটটা হচ্ছে কোয়ালিটি হচ্ছে অ্যাভারেজ, কিন্তু শুধুমাত্র তার ওয়েল ড্রেস আপ এবং পোলাইটনেসের কারণে আপনি কনসিডার করলেন যে তাকে কম্পিটেন্ট হিসাবে। এখন আমরা যে আলোচনা করব, বলছে যে দি হর্ন ইফেক্ট ইজ দ্য অপোজিট অফ দ্য হ্যালো ইফেক্ট। আমরা তো হ্যালো ইফেক্টটা বুঝতে পারলাম, আপনি কারো সম্পর্কে পজিটিভ কোনো ধারণা করলেন, হ্যাঁ, খুব শর্টলি ফার্স্ট ইমপ্রেশনেই তার সম্পর্কে পজিটিভ, তার কাজ না দেখে। তাহলে আমরা বলতেছি হর্ন ইফেক্ট হচ্ছে হ্যালো ইফেক্টের অপোজিট। তাহলে আমরা দেখি এটা আসলে কি। আচ্ছা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক দিন, শেয়ার দেন, তাহলে হচ্ছে কি এই ধরনের কর্মকাণ্ড করার জন্য বা এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আমরা আরো বেশি উৎসাহিত হব।
আল্লাহ আপনাদেরকে কবুলে মঞ্জুর করুক, আপনাদের সাইদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক। আল্লাহ আপনাদের নেক আমলগুলোকে কবুল করে নিক এবং আমাদের পাশে থাকার তৌফিক দান করুক, এবং আমাদেরকেও আল্লাহ এই কর্মকাণ্ডগুলো সাদগায়ে জারি হিসেবে করার তৌফিক দান করুক। তাহলে হর্ন ইফেক্ট নিয়ে আমরা এখন আলোচনা করব। তো হর্ন ইফেক্ট হচ্ছে আপনার কারোর সাথে সম্পর্ক খারাপ আছে, আপনি জানেন কারো সম্পর্কে কোনো কুখ্যাতি আছে, আপনার ব্যক্তিগত অপছন্দ, কোনো জেলার মানুষ, কোনো অর্গানাইজেশনের মানুষ, এই এই বিষয়গুলো যখন কোনো প্রশিক্ষণার্থী সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ততে মানে প্রভাব বিস্তার করে, তাহলে সেটাকে বলে হর্ন ইফেক্ট। যেমন কাউকে প্রাথমিক পর্যায়ে আপনি দেখে তার সম্পর্কে একটা নেতিবাচক মন্তব্য করলেন, যে এই তার পোশাক দেখে বললেন যে না এ তো পারবে না কম্পিটেন্ট হইতে, তো একটা আনস্মার্ট একটা গ্রামের ছেলে, সে কি এভাবে কম্পিটেন্ট হইতে পারবে নাকি? তার ব্যাকগ্রাউন্ড দেখে বললেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি, বললেন যে সে গ্রাম থেকে পড়ে আসছে, বা বললেন যে সে ডিপ্লোমা করছে, বা বললেন যে কোনো না কোনোভাবে তাকে আপনি তার কাজ বিচার না করে তাকে আপনি ছোট করলেন তার ব্যাকগ্রাউন্ড দেখে। নেতিবাচক প্রভাব যেটা হচ্ছে তার রেজাল্টের উপর যদি পড়ে, তাহলে আমি কারো যে সম্পর্কে নেগেটিভ কোনো যেন ধারণা না করি, আমি শুধুমাত্র তার সম্পর্কে জাজমেন্ট করব কিসের উপর ভিত্তি করে, তার যে এভিডেন্স আমি কালেক্ট করলাম সেই এভিডেন্সের ভিত্তিতেই আমি সিদ্ধান্ত নেব ওয়েদার হি অর শি ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। এখন হর্ন ইফেক্টটা যদি আমি একটু ইংরেজিতে লিখতে চাই, তাহলে লিখতে পাবো এরকম ভাবে: মেকিং নেগেটিভ জাজমেন্ট ইনফ্লুয়েন্সড বাই এ ফার্স্ট ইমপ্রেশন। প্রথম ইমপ্রেশনে আমি কারো সম্পর্কে নেগেটিভ একটা জাজমেন্ট করলাম, এটাই হচ্ছে আমার হর্ন ইফেক্ট। হ্যাঁ, যেটা আমাকে ওই অ্যাসেসমেন্টে বা জাজমেন্টে প্রভাব বিস্তার করে, ইনফ্লুয়েন্স করে। একটা উদাহরণে যাই আমরা, কারণ উদাহরণ হচ্ছে বোঝার ক্ষেত্রে সবচাইতে ভালো কাজ দেয়। এ কমন এক্সাম্পল অফ দিস overweight people who unfortunately are often stereotyped as being lazy and slovenly or irresponsible. আমরা সাধারণত বলি কি, মোটা মানুষদের দেখলে কি মনে করি, এ অলস, এর দিয়ে কাজ হবে না, এর মধ্যে ওইরকম কোনো ক্রিয়েটিভিটি নাই, এই রেসপন্সিবল পার্সন। এই যে কথাগুলো বললাম আমি, কমন যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু হর্ন ইফেক্ট। আপনি তার কাজ দেখে আপনি বিচার করবেন, হ্যাঁ, তার অ্যাপিয়ারেন্স দেখে তো তাকে বিচার করতে বলা হয় নাই। আর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে একটা এমপ্লয়ি বলছে, অ্যান এমপ্লয়ি হু কামস লেট ওয়ান্স ইজ কনসিডার্ড কেয়ারলেস ইন অল অ্যাসপেক্টস অফ দেয়ার জব ইভেন দো দেয়ার ওয়ার্ক ইজ ইউজুয়ালি এক্সেলেন্ট। একজন এমপ্লয়িকে আপনি মানে একদিন সে দেরি করার কারণে তাকে সবগুলো অ্যাসপেক্টসে কাজে আপনি মনে করলেন কেয়ারলেস, যদিও তার কাজটা হচ্ছে এক্সেলেন্ট, সে কাজ এক্সেলেন্ট করে, এভাবে কাউকে বিচার করা যাবে না। আপনি তার কাজের ভিত্তিতে বিচার করবেন। এখন বলছে ফেলিং টু রেকর্ড। ফেলিং টু রেকর্ডটা কি? ফেলিং টু রেকর্ডটা হচ্ছে অপর্যাপ্ত এবং যথাযথ পরিকল্পনা না থাকার কারণে আপনার অ্যাসেসর হিসেবে অপর্যাপ্ত এবং যথাযথ পরিকল্পনা না থাকার কারণে সঠিক এবং প্রয়োজনীয় যে বিষয়গুলো আপনার রেকর্ড করা দরকার, ডকুমেন্ট করা দরকার, সেগুলো করতে আপনি ব্যর্থ হয়েছেন। এটা সাধারণত কখন হয়? যখন বিপুল পরিমাণে প্রশিক্ষণার্থীকে আপনাকে মূল্যায়ন করতে হয়, বা যথাযথ অভিজ্ঞতা না থাকার কারণে, প্রস্তুতি না থাকার কারণে। প্রত্যেকটা জিনিসের তো একটা প্রিপারেশন আছে, এক্সপেরিয়েন্সের দাম আছে। তখন এইগুলো না থাকার কারণে আপনার হচ্ছে কি ক্রিটিক্যাল যে বিষয়গুলো পর্যবেক্ষণ করা দরকার, সেগুলো করতে আপনি ব্যর্থ হয়েছেন। এখন এটা যদি আমরা একটু ইংরেজিতে ডিসক্রাইব করতে চাই, ডিউ টু ইনএডুকেট প্ল্যানিং or underestimation of recording and requirement, missing critical points or cues due to inexperience or lack of preparation requirements, especially when assessing large number of trainees. এই কথাগুলোই বলছি ইংরেজিতে। এখন এইটার একটা কিন্তু আমাদের ওই যে এক্সাম্পল দেই। মনে করেন an assessor observes a student performing a task correctly but forget to note it down on the evaluation sheet. একটা অ্যাসেসর তার
যে ক্যান্ডিডেট আছে তাদের ক্যান্ডিডেটের কাজগুলো কিন্তু যে পারফর্ম করতেছে সেগুলো কিন্তু কারেক্টলি অবজার্ভ করছে, কিন্তু সে অনভিজ্ঞ থাকার কারণে দেখা গেল ইভ্যালুয়েশন শিটে কিন্তু সে ওই যে এটা নোট ডাউন করতে ভুলে গেছে। তাই এই মনে থাকাটা কয়দিন থাকবে? হ্যাঁ, থাকবে না তো। আর ওই সময় সাথে সাথে না করলে এটা কিন্তু আসলে নিয়মও না, আপনাকে সাথে সাথে ওটা টুকে নিতে হবে যে এইটা সে পারছে। ইভ্যালুয়েশন শিট যে আছে, চেক লিস্ট আছে, সেখানে কিন্তু আপনাকে মার্কিং করতে হবে। এখন বলছে ফেলিং টু অবজার্ভ, বিশেষ করে যখন বিপুল সংখ্যক শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয় তখন আপনি যথাযথ অভিজ্ঞতা ও প্রস্তুতি না থাকার কারণে ক্রিটিক্যাল বিষয়গুলো পর্যবেক্ষণ করতে ব্যর্থ হয়। মিসিং ক্রিটিক্যাল পয়েন্টস অর কিউজ ডিউ টু inexperience or lack of preparation requirement, especially when assessing large number of trainees. এখন একটা উদাহরণে যাই। During a practical test, the assessor is distracted by phone call and misses a student making a critical error in their procedures. অনেক সময় দেখা গেল কি, যখন একটি স্টুডেন্ট মানে প্র্যাকটিক্যাল বা ক্যান্ডিডেট যখন একটা প্র্যাকটিক্যাল করে, ডেমনস্ট্রেশন করে, তখন অ্যাসেসর যদি মোবাইল ফোনে হচ্ছে মানে মানে ব্যস্ত থাকে, তখন তার সে কি করলো, সে কিন্তু তাহলে ওই ক্রিটিক্যাল মানে বিষয়গুলো একটা বড় ধরনের ভুল করছে, সেটা কিন্তু সে অবজার্ভ করতে ভুল মানে পারলো না, ফেল করলো। তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে এটা একটা বড় একটা ইরর হলো না? মানে আপনি যখন যে কাজের জন্য অ্যাসেসমেন্ট আপনাকে নিয়োজিত করা হয়েছে, আপনাকে ফুললি ওই সময় অ্যাসেসর হিসেবে প্রত্যেকটা পার্ট স্টেপকে আপনাকে কনসেন্ট্রেশন দিতে হবে এবং তার ভিত্তিতে আপনি কি করতে পারবেন, তাকে জাজ করতে পারবেন, যেটা দিন শেষে আসবে কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। এটা কিন্তু তার সারা জীবনের একটা মানে সঞ্চয় হয়ে থাকবে। এখন ওভারলুকিং চিটিং, বিশেষ করে দেখা গেল যে বাইরের চাপে অনেক সময় আমরা নত হয়ে যাই, হ্যাঁ, প্রতারণা দেখেও না দেখার ভান করি। ইগনোরিং চিটিং অর আউটসাইড প্রেশার ক্যান হার্ম ফেয়ার অ্যাসেসমেন্ট। এটা কি করতেছে? ফেয়ার অ্যাসেসমেন্টের পরিবেশটাকে নষ্ট করতেছে। আদার কনসার্ন ইনক্লুড বায়াস, ফেভারিজম অ্যান্ড আনফেয়ার ডিসঅ্যাডভান্টেজ ফর সাম গ্রুপস। এখন বিষয়টা হচ্ছে, আমি বায়াস হচ্ছি, আমি আমার প্রতিষ্ঠানের পুরনো এক কলিগ, সে অ্যাসেসমেন্টে বসছে, সে একটু দেখে লিখতেছে পাশেরটা, আমি এগুলা মনে করেন মানে দেখেও না দেখার ভান করলাম। বিং আনউইলিং টু মানে কনফ্রন্ট চিটিং ইস্যু অর বেন্ডিং টু দ্য আউটসাইড প্রেশার। এখন দেখা গেল কোনো একটা প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্টে গেলাম, সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়তো বা একটা প্রেশার আছে যে আমাদের এটা প্রজেক্টের অ্যাসেসমেন্ট, আপনাকে 80% পাস করাতে হবে বা কম্পিটেন্ট করাতে হবে, বা দেখা গেল যে এলাকার কোন একজন প্রভাবশালীর আত্মীয়, হ্যাঁ, এইরকম বিষয়ে থাকলে দেখা গেল ওভারলুকিং চিটিং করলো, সেটা হচ্ছে অ্যাসেসরের একটা ইরর। সে কখনো এটা করতে পারবে না, তাকে সবসময় নৈতিকভাবে অনেক উন্নত হতে হবে, মরালি ব্যাংরাপ্ট হওয়া যাবে না। ওভারলুকিং চিটিং এর একটা উদাহরণ যদি দেই, টু ক্যান্ডিডেটস আর কপিং ফ্রম ইচ আদার ডিউরিং এ রিটেন টেস্ট বাট দ্য অ্যাসেসর সিজ ইট অ্যান্ড ডাজ নাথিং। হি ডাজ নট স্টপ দেম অর রিপোর্ট ইট। দুইটা ক্যান্ডিডেট, দুজনের তো দেখা যায় দুইটা অ্যাসেসমেন্টের সময়, রিটেন অ্যাসেসমেন্টের সময় লেখা কপি করতেছে, একজন একজনের উত্তর দেখতেছে এবং অ্যাসেসর এটা দেখেও মানে না দেখার ভান করতেছে এবং কোনো ধরনের এটা বন্ধও করতেছে না, রিপোর্টও করতেছে না। এটা একটা উদাহরণ। এখন আরেকটা ইরর আছে যেটা হচ্ছে মার্কিং ডাউন দ্য মিডল, মানে সিটিং অন দ্য ফেন্স, একই জিনিস। এটা কি? দিস হ্যাপেন হোয়েন অ্যাসেসর চুজ নিউট্রাল রেটিং ইনস্টিড অফ making clear judgment. It can be due to uncertainty, fear of bias, or lack of engagement. এখন মার্কিং ডাউন দ্য মিডল হ্যাপেন্স when the assessor always gives average in between or in between marks, like 2 out of 5 or just satisfactory, even when the performance is clearly good or bad. এখন অনেক সময় অ্যাসেসর দেখা গেল যে অ্যাসেসর নিজেই দেখা গেল অনেক বিষয়ে শিওর না, দেখা গেল তার কনসেপ্ট ক্লিয়ার না, তখন বা সে কোনো ঝামেলায় জড়াইতে চাইতেছে না, সে করতেছে কি মার্কিংটা সে 2, 3 এরকম করে না, মানে মানে এটা গুড না ব্যাড কোনো কিছুই না, সে ক্লিয়ার করতেছে না, পারফরমেন্সটা ক্লিয়ার করে তার জাজমেন্টটা মেনশন করতেছে না, সে এটা করতেছে কি মাঝামাঝি রেখে দিতেছে, হ্যাঁ, যে ওকে অ্যাভারেজ এরকম দিয়ে চলে যাচ্ছে।
উদাহরণ হিসেবে বলা যায়, an assessor does not watch the practical task carefully since they don't know how well it was done. They just give okay or average for everything. তাহলে এটাও করা যাবে না। হ্যাঁ, দেখা গেল যে আপনি কেয়ারফুলি তার প্র্যাকটিক্যাল টাস্কটা দেখলেন না, আপনি এখন কি করলেন, আপনি মানে সব কিছুতেই ওকে অ্যাভারেজ, হ্যাঁ, মিডিয়া করে চলে গেলেন, তাহলে তো সেটা কিছু হলো না। আপনাকে জাজ করতে হবে প্রপারলি। বলছে যে এ স্টুডেন্ট গিভস এ পুয়ার অ্যান্সার ইন এ ওরাল টেস্ট বাট দ্য টিচার ইজ আনশিওর, সো ইনস্টেড অফ গিভিং লো মার্ক the teacher give average mark, not good not bad. The assessor is not sure if the work good or bad, they give average mark to stay safe. আমি এটা সঠিক বেঠিক কোনোটাই ওইরকম ভালো হয়তো বা আমি জানি না, সুতরাং আমি একটা অ্যাভারেজ মার্ক দিয়ে দিলাম যাতে হচ্ছে আমার এটা মানে আমি নিজে একটা সেফটি পজিশনে থাকলাম। হ্যাঁ, আমি যদি বলি যে এটা হয় নাই তাহলে তো আমারে ধরতে পারে, হয় না মানে আপনি তো এটা ক্লিয়ার করেন কেন হয় নাই। আবার এইটা বলছি যে হয়েছে, তাহলে দেখা গেল যে এইটা কিভাবে এটার উত্তর হয়। হ্যাঁ, তো এই জন্য সে মাঝামাঝি দিয়ে রাখলো, তাহলে তো কোনো পক্ষেই তাকে আর ওরকম ভাবে ই করতে পারলো না। এখন কেন মানে দে ডু দিস বিকজ, তারা কেন এই কাজটা করে, দে আর নট শিওর হোয়াট দ্য রাইট মার্ক ইজ, তারা জানে না, জানে না যে রাইট মার্ক কোনটা। দে ওয়ান্ট টু অ্যাভয়েড মেকিং এনিথিং আপসেট, তারা কোনো কিছু আপসেট করতে মানে চাচ্ছে, অ্যাভয়েড করতে চাচ্ছে। দে আর নট পেইং ফুল অ্যাটেনশন, তারা বেশিরভাগ সময় দেখা গেল ফুললি অ্যাটেনশন দেয় না। এর রেজাল্টে হয় কি, ক্যান্ডিডেট ডাজ নট গেট ফেয়ার জাজমেন্ট, দিন শেষে ক্যান্ডিডেট কিন্তু ফেয়ার জাজমেন্ট পাচ্ছে না। গুড ওয়ার্ক ইজ নট রিওয়ার্ডেড, যারা ভালো কাজ করতেছে, যারা দক্ষ, তারা কিন্তু রিওয়ার্ডেড হচ্ছে না। আবার অন্যদিকে হচ্ছে কি, পুয়ার ওয়ার্কার ইজ নট কারেক্টেড, যারা ভুল করতেছে, যাদের কাজে দুর্বলতা আছে, তারা কিন্তু ভুলগুলোকে শুধরাতে পারতেছে না বা শুধরানোর সুযোগ পাচ্ছে না। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে লাইক দেন, সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকেন, কমেন্টস করেন, আমরা কিভাবে আমাদের আরো ইমপ্রুভ করতে পারি সেই সাজেশনগুলো দেন, তাহলে আমাদের পথ চলাটাকে অনেক সুন্দর হয়। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক, আপনাদের সাইদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক, আল্লাহ কামিয়াবি দান করুক, কবুল আল্লাহ আপনাদেরকে সবগুলো মানে জায়গায় আল্লাহ আপনাদের সফল কাম করুক। আপনারা আপনাদের এই মানে আপনারা যদি বেশি বেশি কমেন্টস করেন, তাহলে হবে কি, এই চ্যানেলটা আসলে এই টিবেটকে যারা পছন্দ করে বা টিবেটের সাথে যারা থাকতে চায় সেই সব মানুষের কাছে এই চ্যানেলটা পৌঁছে যাবে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের পিছনে ছিল মোহাম্মদ মাজুদুল ইসলাম এবং রাজিয়া খান। আল্লাহ আপনাদের কবুল এবং মঞ্জুর করুক, সাইদগুল হাসানাত দ্বারা পূর্ণ করুক। আসসালামু আলাইকুম।